51টা সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। এই মুহূর্তে এখন একটা বলি হচ্ছে। হাজার বছরের বিশ্বাস, লক্ষ লক্ষ পুণ্যার্থীর অটুট আস্থা আর এক অলৌকিক শক্তির টানে আজ আমরা এসে দাঁড়িয়েছি মা কামাখ্যা দেবীর চরণে। অম্বুবাচী মেলা দিন তিনেক হলো শেষ হয়েছে, তবুও আজও 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অসংখ্য ভক্তগণ, শুধু একবার মায়ের দর্শন পাওয়ার আশায়। কি আছে এই শক্তিপীঠে যা মানুষকে বারবার টেনে নিয়ে আসে? কেন এই মন্দির ঘিরে রয়েছে এত রহস্য, এত কিংবদন্তি আর এত ভক্তি? আজকের এই যাত্রায় আমরা জানাবো কামাখ্যা মন্দিরের ইতিহাস, অলৌকিক বিশ্বাস আর দর্শনের সম্পূর্ণ অভিজ্ঞতা। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জয় মা কামাখ্যা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের মায়ের দর্শন করার জন্য। আমরা মোটামুটি খালি পায়ে আছি, মেয়েকে খালি জুতো পরিয়ে রেখেছি। তো হোটেল থেকেই আমরা খালি পায়ে বেরিয়েছি, কারণ ওখানে কোথায় জুতো রাখবো না রাখবো ব্যাপারটা বুঝতে পারছি না, আর এত ভিড়ের মধ্যে নেওয়া মুশকিল আবার জুতোটা, সেই জন্য এই জুতোটা এখানে রেখে যাচ্ছে। এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি, 173 টাকা মতো ভাড়া দেখিয়েছে। একটা ক্যাব মানে অটো আর কি, উবের অটো, ওটা করেই আমরা যাব। উবের অটো চলে এসেছে। আমাদের হোটেল ছিল গুয়াহাটির এবিসি পয়েন্টে, আর এখান থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 8.2 কিলোমিটার। গুয়াহাটিতে সকাল কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। এছাড়াও এখানে 24 আওয়ার্স উবের সার্ভিস রয়েছে। এই জায়গা থেকে কামাখ্যা টেম্পল এখনো মোটামুটি 5.8 কিলোমিটার। আপনারা যদি পল্টন বাজারে থাকেন তাহলে এখান থেকে সরকারি বাসের অপশন পেয়ে যাবেন। তবে একটা অসুবিধে, খুব ভোরে যদি বেরোতে যান তাহলে কিন্তু বাস পাবেন না, তখন এই উবের অটো বা উবের ট্যাক্সি করেই যেতে হবে। তাই কামাখ্যা মন্দির যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হবে না। ভাড়াও তো দেখলেন 173 টাকা। আর যদি আপনারা গাড়ি ভাড়া করেন তাহলে খরচ কিন্তু একটু বেশি হয়ে যাবে। আপনারা যারা বাসে আসুন এই জায়গাটায় নামিয়ে দেবে, আর এই হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। এখান থেকে আবার এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ভাড়া করে যেতে হবে। আমরা যেহেতু ডাইরেক্টলি বুকিং করেছি তাই আমরা পুরোপুরি চলে যাবো কামাখ্যা মন্দিরের সামনে। আমরা গুয়াহাটি এসেছিলাম অম্বুবাচী মেলার ঠিক 3 দিন পরে। নর্মালি এই গাড়িগুলো মাথাপিছু 30 টাকা করে ভাড়া নিয়ে কামাখ্যা মন্দিরের সামনে পৌঁছে দেয়, তবে মাঝে মধ্যে এরা কিন্তু বেশি টাকাও দাবি করে। অম্বুবাচী মেলার সময় এইখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে, প্রায় 3 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যেতে হবে, কোনো রকম গাড়ি চলে না। আর কিছুদিন আগেই অম্বুবাচী মেলা শেষ হয়েছে, বাট ক্যাম্পগুলো এখনো রয়ে গেছে। অম্বুবাচীতে পুণ্যার্থীদের থাকার জন্য রাস্তার 2 দিকেই অস্থায়ী থাকার জায়গাগুলো বানানো হয়েছিল, আর যেগুলো এখনও কিন্তু রয়ে গেছে। উবের অটোগুলো ইলেকট্রিক হলেও পাহাড়ি পথে কিন্তু কোনো একটা অসুবিধা হয়নি। কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর, আর এই রাস্তার মধ্যে দেখুন কার্পেটগুলোকে গুছানো রয়েছে। এইগুলোই অম্বুবাচীর সময়তে রাখা থাকতো যাতে পুণ্যার্থীরা খালি পায়ে হেঁটে হেঁটে আসতে পারে। যারা শুধুমাত্র কামাখ্যা মন্দিরে আসছেন তারা অবশ্যই গুয়াহাটিটাও ঘুরে নেবেন। আর যাদের মেঘালয় বা অরুণাচলের ট্যুর থাকে তারা একটা দিন কামাখ্যার জন্য রাখবেন। নীলাচল পাহাড়ের উপরেও বেশ কিছু হোটেল রয়েছে। চাইলে থাকতে পারে। তাহলে মন্দিরে খুব সকাল সকাল একদম ভোর মন্দিরের জন্য যে কুপন নিয়ে সেখান থেকে দিতে পারবেন। ভিড় থাকার জন্য এখানে আমাকে নামিয়ে দিয়েছে, এখান থেকে নামিয়েছে। মন্দিরে 300 মিটার মতো দূরে রয়েছে মন্দির, তবে লাইন তো এখান থেকেই দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, এখানে মূলত 2 ধরনের কুপন হয়, একটা ভিআইপি টিকিট এবং একটা জেনারেল টিকিট। ভিআইপি টিকিটের জন্য ওয়েবসাইটে গিয়ে 7 দিন আগে থেকে বুকিং করতে হবে। এখানে খরচ পড়বে 501 টাকা। আর জেনারেল লাইনে কোনো মূল্য দিতে হয় না, তবে ফ্রি কুপন কিন্তু আপনাদের সংগ্রহ করতেই হবে।
টোকেন নেওয়ার জন্য সারা রাত থেকে এনারা এসে বসে আছেন শুধু টোকেন নেওয়ার জন্য। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসে এই মন্দিরে। তবে অম্বুবাচীর দিনগুলোতে পুণ্যার্থীদের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। পৌঁছে গেছি টিকিট বুকিং কাউন্টারের সামনে। তবে মস্ত বড় লাইন। এখন চলেছি লাইনের শেষ প্রান্ত খুঁজতে, ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। এই রাস্তাটা দিয়ে চলে গেছে লাইন অনেক দূর পর্যন্ত। এইখানে রয়েছে কুপন দেওয়ার জায়গা, পিছনেও লাইন রয়েছে, মানে একদিক থেকে নয়, দুই দিক থেকে লাইন রয়েছে। কুপন এখনো দেয়নি, এখনো ঘড়িতে সময় প্রায় 8:10। সাধারণত সকাল 7টার সময়তেই এই কাউন্টার খুলে যায় এবং কুপন দেওয়া শুরু হয়, কিন্তু এখন প্রচুর ভিড় রয়েছে। কাউন্টার এখনও পর্যন্ত খোলেনি, তবে কখন খুলবে সেটাও বুঝতে পারছি না। দুই দিক দিয়ে লাইন পড়েছে, মোটামুটি প্রায় 3 থেকে 4 হাজার লোক তো এই লাইনের মধ্যেই রয়েছে। এবার এখান থেকে কুপন নিয়ে আবার লাইন দিতে হবে কামাখ্যা মন্দিরে গিয়ে। মোটামুটি সব কিছু কমপ্লিট করে গর্ভগৃহ দর্শন করতে 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। তবে আপনারা যদি অম্বুবাচীর পরপর আসেন তাহলে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি, এখনও পর্যন্ত কুপন দেয়া শুরু হয়নি। তো এই ধন্দে না থেকে আমরা ডিসাইড করলাম আমরা মন্দিরে গিয়ে মায়ের পুজো দেব। গর্ভগৃহ যদি এইবার দেখা নাও হয়, অন্য এক সময় এসে এই গর্ভগৃহ দর্শন করব। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে, অন্য সময় কিন্তু এই লাইনটা থাকে না। তবে আপনারা যেই সময় আসুন, কামাখ্যা মন্দির দর্শন এবং গর্ভগৃহতে যাওয়ার জন্য পুরো একটা গোটা দিন আপনাদের কিন্তু রাখতে হবে। আর যদি কামাখ্যাতেই হোটেল নেন তাহলে আপনাদের কিন্তু একটা বাড়তি সুবিধা থাকবে। কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দির, এই যে মন্দির, মন্দিরে প্রবেশ করবো। আমরা 2 ঘন্টা লাইনে দিয়ে এই জায়গাতে এসে পৌঁছেছি। কামাখ্যা মন্দির ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি হিন্দু ধর্মের 51টি সতীপীঠের অন্যতম এবং দেবী কামাখ্যার প্রধান তীর্থস্থান। এই মন্দির শক্তি উপাসনা, তন্ত্র সাধনা এবং দেবী পূজার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসাবে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আত্মাহুতি দেন। শোকে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিশ্ব সংসার ধ্বংসের মুখে পড়ে। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। যে স্থানে দেবী সতীর যোনি পতিত হয় সেই স্থানই আজকের কামাখ্যা সতীপীঠ। এই কারণেই কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে, যার মধ্যে একটি নিরন্তর জলধারা প্রবাহিত হয়। ভক্তরা এই প্রাকৃতিক শিলাখণ্ডকেই দেবী কামাখ্যার রূপ হিসাবে পূজা করেন। প্রাচীন কামরূপ রাজ্যে বহু শতাব্দীর আগে থেকেই এই স্থানে দেবী উপাসনা প্রচলিত ছিল। ঐতিহাসিকদের মতে বর্তমানে মন্দিরের প্রাচীন রূপ সম্ভবত 8ম-9ম শতাব্দীতে নির্মিত হয়। 16 শতাব্দীতে আক্রমণকারী কালা পাহাড় মন্দিরটি ধ্বংস করেন। পরবর্তীকালে কোচ রাজা নরনারায়ণ ও তার ভাই সেনাপতি চিলা রায়
1565 সালের দিকে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তী সময়ে অহোম রাজারা মন্দিরের সম্প্রসারণ ও সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মন্দিরে পুজো দিয়ে আমরা বাইরেটাকে এসেছি, আর এখানে রয়েছে ধূপ এবং প্রদীপ জ্বালানোর জায়গা। এবার আমরা নারকেল উৎসর্গ করব, সেই মুহূর্তটা আমরা ক্যামেরাবন্দি করেছি। কামাখ্যা মন্দিরে উত্তর ভারতীয় নগর শৈলী এবং অসমীয়া স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এর মৌচাকের আকৃতির গম্বুজ, খোদাই করা ভাস্কর্য এবং পাথরের কারুকার্য বিশেষ আকর্ষণীয়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তবে আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি, কারণ প্রচুর আগে থেকেই টিকিট ইস্যু করা ছিল। গর্ভগৃহে প্রবেশ করার প্রচুর লাইন, মোটামুটি আজ বিকেল 5টাতে হবে বলে মনে হয় না, তো ওই জন্য আমরা গর্ভগৃহতে আমরা প্রবেশ করিনি। লাইন আছে মন্দিরে পুজো দেওয়ার, তো সেই লাইনে প্রবেশ করে মন্দিরে ভালো করে পুজো দিয়েছি। এই লাইনটা দিয়ে আমরা 2 ঘন্টা ধরে লাইনে হেঁটে মন্দিরে গিয়ে পুজো দিতে পেরেছি। তবে যে লাইনটা গর্ভগৃহে যাওয়া সেটা কিন্তু এইখান থেকে, এই ভিতর দিয়ে আসতে হবে, দিয়ে ওখানে এখানে বসার জায়গা আছে, এখানে এই যে যারা আছে সবাই বসতে পারছে। আর লাইন অনেকক্ষণ দিতে হচ্ছে। আজ জুন মাসের 28 তারিখ, আর 22 থেকে 25 পর্যন্ত অম্বুবাচী ছিল, তো সে সময় মন্দির বন্ধ থাকে। তো তারপরে কিন্তু মন্দির খোলা হয়েছে এবং গর্ভগৃহে যাওয়ার জন্য প্রচুর লাইন, প্রায় 4 থেকে 5 হাজার পুণ্যার্থী এসেছেন মন্দিরের পবিত্র গর্ভগৃহ দর্শন করার জন্য। 51টা সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ, কামাখ্যা ধাম। তো আজকে আমরা সেই কামাখ্যা ধামেই আছি, পুজো দিলাম, সত্যি খুব ভালো লাগলো। আরও গর্ভগৃহে প্রবেশ করতে পারলে খুব ভালো হতো, আমরা চেষ্টাও করেছিলাম। তো শুভজিৎ প্রায় 2 ঘন্টার মতো লাইন দিয়েছিল, কিন্তু লাইন দেওয়ার পরেও আমরা টিকিট পাইনি বা টিকিটের কাছাকাছি যেতে পারিনি, এমনকি বুঝতেও পারিনি যে কাউন্টার খুলেছে কিনা। যেহেতু আমাদের আজকে 6:30টায় বন্দে ভারত ট্রেন, তাই ভাবলাম যে টিকিট কাউন্টারের জন্য যদি আমরা ওয়েট করি তাহলে হয়তো আমাদের ট্রেন মিস হতে পারে। এই মুহূর্তে এখন একটা বলি হচ্ছে, যেহেতু 6:30টায় আজকে আমাদের ট্রেন আছে, তো আমাদের বেরিয়ে যেতে হবে। তাই আমি বললাম যে অন্য সময় মায়ের গর্ভগৃহ দর্শন হবে, চলো আজকে বেরিয়ে যাই। তো তার জন্য আমরা 2 নম্বর গেট দিয়ে লাইন দিয়েছিলাম। এখানে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু মায়ের যে প্রতীকী মূর্তি আছে সেখানে পুজো দিয়েছি। ওখানে 501 টাকার বিনিময়ে যে মায়ের পবিত্র জল আর কাপড়ের যে টুকরোটা দেওয়া হয়, ওটা 501 টাকার বিনিময়ে আমরা নিলাম। গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি, যে আক্ষেপটা রয়ে গেল। আশা করি পরবর্তীকালে কোনোদিন হয়তো আসলে নিশ্চয়ই সেই আশা আমাদের পূর্ণ হবে। বাদ বাকি সমস্ত কাজগুলোই মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা এবার বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। মায়ের এই ধামে এসে সত্যি খুব ভালো লাগছে। এর আগে আমরা বোলপুর শান্তিনিকেতনে কঙ্কালীতলার একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওটাও মায়ের একটা সতীপীঠ ছিল। তো এটাও মায়ের এক সতীপীঠ। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যারা যারা মায়ের গর্ভগৃহ দর্শন করেছো, তারা কমেন্টে জানিও, আর কি কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। এখানে মায়ের নির্মাঙ্গ পড়েছিল, শরীরের নির্মাঙ্গ পড়েছিল, যার জন্য এটাও একটি পবিত্র ধাম। প্রতি বছর আষাঢ় মাসের 4 দিন ধরে অম্বুবাচীর মেলা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই কয়েকদিন মন্দির বন্ধ থাকে এবং পরে বিশেষ পূজার মাধ্যমে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয়। এই উৎসবে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত, সাধু ও তান্ত্রিক সমবেত হন। মন্দিরে ভীষণ ভিড় রয়েছে,
বসার জায়গা খুবই কম। এই যে গ্যালারিটা দেখছেন, গ্যালারির সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড উঁচু উঁচু, আপনারা সাবধানে উঠবেন। মন্দির জুড়েই সাধু সন্ন্যাসী বা কিছু অঘরী সাধু ত্রিশূল হাতে, কেউ গদা হাতে বসে রয়েছেন। এবার এই মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখব। আপনারা যদি মন্দিরের গর্ভগৃহ দর্শন করতে চান তাহলে অবশ্যই ভোরবেলার দিকে এসে লাইনে দাঁড়াতে হবে এবং সেখান থেকে কুপন কালেক্ট করে মোটামুটি 5-6 ঘন্টা যেমন ভিড় হবে সেই অনুযায়ী মোটামুটি আপনি অ্যাভারেজলি 4 ঘন্টা ধরে রাখুন, আপনাকে লাইনে দাঁড়াতেই হবে। কখনো কখনো সেটা 7-8 ঘন্টাতেও পৌঁছে যায়। আর যদি আপনারা মনে করেন ভিআইপি টিকিট নেবো, সেখানে 501 টাকা খরচা হলেও আপনাকে 3 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়াতেই হবে। কামাখ্যা মন্দিরের চারপাশে দশমহাবিদ্যার বহু মন্দির রয়েছে, যা এই তীর্থক্ষেত্রকে আরও পবিত্র করে তুলেছে। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় ইতিহাস, তন্ত্র সাধনা, স্থাপত্য এবং অসমের সংস্কৃতির ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মন্দিরের এই দিকটাতেই রয়েছে মায়ের গর্ভগৃহ। তবে আমরা যারা মায়ের গর্ভগৃহ দর্শন করতে পারলাম না, তারা এখান থেকেই প্রণাম নিবেদন করলাম এবং আশা নিয়ে গেলাম যে আমরা পরের বার যখন আসবো অবশ্যই যেন দর্শন করতে পারি। আর যারা মনে করছেন যে গর্ভগৃহ দর্শন করবেন না, শুধুমাত্র মন্দিরটা দেখবেন এবং মন্দিরের মধ্যে যে প্রতীকী মূর্তি আছে সেখানে পুজো দেবেন বা বিভিন্ন রীতি সেগুলো সম্পন্ন করবেন গর্ভগৃহ বাদে, তাহলে তার জন্য কোনো লাইন থাকে না। তবে আজকে একটু ভিড় থাকার কারণে এটা লাইন পড়েছে, তাহলে আপনি নর্মালি এসে পুরো মন্দিরটা ভালো করে ঘুরে নিয়ে পুজো দিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি যেতে পারেন। তবে মন্দিরের মধ্যে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন রকমের চিত্রকলা এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই অম্বুবাচীর পরের দিকে কামাখ্যা মন্দির এলে অবশ্যই জল এবং লাল কাপড়টা সংগ্রহ করবেন, এটা খুবই পবিত্র বলে মানা হয়। মন্দিরে পুজো দেওয়ার জন্য বাইরে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে পূজার ডালি নিতে পারেন, বিভিন্ন রকমের দামের আপনারা ডালি পেয়ে যাবেন। এছাড়াও প্রসাদও আপনি বাইরে থেকেও কিনে নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। ট্রাভেল উইথ বিদেশি চ্যানেলের এটা দ্বিতীয় সতীপীঠ আমাদের ঘোরা হলো। প্রথমে ঘুরেছিলাম কঙ্কালীতলা মন্দির এবং আজ কামাখ্যা মন্দির। আশা করছি যদি আপনারা সাথে থাকেন সব কটি সতীপীঠ ঘুরে দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো। কঙ্কালীতলা মন্দিরের ভিডিও যদি আপনারা দেখতে চান, আই বাটনে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই দেখে নেবেন। মন্দির থেকে বাইরে বেরিয়ে রাস্তায় আসতেই এই দোকানটায় চোখ পড়ে গেল। শাড়িগুলোকে খুব সুন্দরভাবে ভাঁজ করে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে বিক্রি করছে। শাড়ির কোয়ালিটির থেকে এর প্যাকেজিংয়ের জন্য এটা আপনার ভালো লাগবে। 300 টাকা করে দাম বলেছে, আমরাও একটা নিলাম। ক্যামেরা বা ভিডিওগ্রাফি বাইরে করতে পারলেও ভিতরে কোনো রকমভাবে ওটা অ্যালাউ করা হবে না। এছাড়াও যেখানে বলি হচ্ছে ওখানেও সেটা স্ট্রিক্টলি প্রোহাইবিটেড। এবার কিছু খেয়ে নেব। আমরা এসেছি একটা দোকানে, সামনেই রয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তবে আমরা যে সময় এসেছি শুধুমাত্র ছোলে ভাটুরেই অ্যাভেলেবেল রয়েছে, 40 টাকা করে নিয়েছে, স্বাদ মোটামুটি। যাওয়ার সময় রাস্তা আর ফেরার সময় রাস্তা কিন্তু আলাদা। আর এই রাস্তার একদিকেই সেট করে রাখা রয়েছে, সম্ভবত যখন বেশি পুণ্যার্থীরা আসেন তখন লাইনের মাধ্যমে এখানে যেতে হয়। কাল আমরা সারাদিন গুয়াহাটিতে সাইট সিন করেছিলাম উবের অটোতে, এছাড়াও আজ সকালে এসে পৌঁছেছি উবের অটোতে। সারাদিন বা আজকে মিলে উবের অটো সার্ভিস সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া ছিল, খুব ভালো সার্ভিস দিয়েওছে। কিন্তু এখান থেকে ফেরার সময় উবের সার্ভিস কিন্তু আমাদেরকে অন্যরকম অভিজ্ঞতা দিল। আমি অনেকবার ট্রাই করেছি এখানে দাঁড়িয়ে উবের নেওয়ার জন্য, অনেক অটো দাঁড়িয়ে থাকলেও, অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকলেও কেউ কিন্তু অ্যাকসেপ্ট করেনি। কারণ এখান থেকে বেশি টাকার বিনিময়ে নিচে বা তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সবাই চড়া রেট বলছে। যাই হোক, সব জায়গায় সব রকম পাওয়া যায় না। এখন আমরা চলেছি একটা অটো ভাড়া করে, আমাদেরকে নিচে পর্যন্ত যাওয়ার জন্যই 300 টাকা চেয়েছিল, ওটা দরদাম করে 200 টাকায় রাজি করিয়েছি। এই পর্বের আগে আমরা 2টো পর্ব করেছি এবং সেখানে প্রথম পর্বে দেখিয়েছি আমরা কিভাবে সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি পৌঁছালাম এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছি যে উবের অটো করে গুয়াহাটিতে একদিনে কি কি সাইট সিন করা যেতে পারে। আর আজকে আমাদের এই কামাখ্যা মন্দিরের এই পর্বটা
তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট পর্বে থাকছে ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নেক্সট পর্বের নোটিফিকেশান আপনার কাছে সবথেকে তাড়াতাড়ি চলে যায়। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।